বুঝলে রহিমের মা, সারা জীবন খুব কষ্টে কাটালাম। ভেবেছিলাম শেষ বয়সটা হয়তো সুখে শান্তিতে পার করে দেব। তোমার দুই ছেলে সম্পত্তি নিয়ে যে ঝামেলা শুরু করেছে, কি করব বুঝে উঠতে পারছি না। আমার এসব একদম ভালো লাগে না। দুই ছেলেকে মনে হয় পেটে ধরে পাপ করেছি। দেখো, তুমি ওদের সবকিছু ভাগ করে দাও। এতে যদি ওরা শান্তি পায়, আমাদের অসুবিধার কোনো কিচ্ছু নেই। ওরা এমনিতেই আমাদের সাথে যে ব্যবহার করে, যদি সম্পত্তি ভাগ করে দেই, তখন যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তখন আমরা বুড়ো বুড়ি কোথায় গিয়ে উঠব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা থাকবে না। আব্বা, আপনাকে কতবার বলেছি আমাদের সম্পত্তিগুলো ভাগ করে দেন। আপনি কেন ভাগাভাগি করে দিচ্ছেন না? দেখেন আব্বা, আমি চাই না আপনারা মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। ঠিক আছে, তোমরা যদি দুই ভাই সম্পত্তি ভাগ করে নিয়ে সুখে থাকো, আমি তোমাদের সম্পত্তি ভাগ করে দিয়ে দেব। আমি আর তোমার মা চাই না আর কোনো ঝামেলা হোক। ঠিক আছে আব্বা, আমি আর রতন যত দ্রুত সম্ভব ব্যবস্থা করছি। আপনি শুধু সই দিয়ে দেবেন, আর আপনারা একদম চিন্তা করবেন না, আমরা দুই ভাই আপনাদের দেখব। আম্মা, কত বেলা হয়ে গেছে, এখনো রান্না বান্না কিছুই করেননি। আমরা কি সকালে না খেয়ে থাকবো? যদি রান্না করতে সমস্যা হয় আমাকে বললেই তো পারেন। শুধু শুধু প্রতিদিন নাটক করার কোনো কিছু নেই। বৌমা, গতকাল রাত থেকে শরীরটা একদম ভালো না, তাই আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তুমি ঘরে যাও। যাও মা, এখনই আমি রান্না শেষ করছি। আম্মা, আপনি শুয়ে থাকুন, আমি সকালে রান্না করছি। আপনাকে আজকে আর রান্না করতে হবে না। আসলে আমার তো পৃথিবীতে আব্বা আম্মা কেউ নেই। আমি বুঝি আব্বা আম্মা না থাকার কষ্টটা। চিন্তা করবেন না মা, আমি সব ঠিকঠাক ভাবে করে দিব। এই, তুমি রান্নাঘরে কি করছো? রান্নাঘরে তোমার কি কাজ? নিশ্চয়ই আম্মা তোমাকে রান্নাঘরে এসে রান্না করতে বলেছে, তাই না? দেখো, আমি এবারের ছোট বউ, আমার একটা দায়িত্ব আছে এই সংসারের প্রতি। আমি সংসারে শুয়ে বসে খেতে আসিনি। আমি যদি রান্নার কাজে মাকে সাহায্য করি, তাহলে তো তোমার কোনো সমস্যা হবার কথা না। আমার তো আব্বা আম্মা কেউ নেই, তাই আমি বাবা মায়ের মূল্যটা খুব ভালো করে বুঝি। বাহ, কয়েক মাস হয়েছে মাত্র বিয়ের, এখনই বাড়ির বউগিরি দেখাচ্ছ? আমি তো আসলে কাজের মেয়ে বিয়ে করে এনেছি। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো গিয়ে। রতন, সম্পত্তি তো ভাগাভাগি হয়ে গেছে। আমি চিন্তা করেছি আমার বউকে নিয়ে আমি আলাদা ভাড়া বাসায় থাকবো। আমার ভাগ আমি বিক্রি করে ব্যাংকে টাকা রাখবো। আমিও সেটাই ভেবেছি। এই জমি জমা বাড়ি রেখে কোনো লাভ নেই, এগুলো বিক্রি করে দিয়ে ব্যবসা করব। কিন্তু ভাইয়া, আমি কিন্তু আব্বা আম্মার কোনো দায়িত্ব নিতে পারবো না, আগেই বলে দিলাম। তুমি বড়, তুমি বাবা মার দায়িত্ব পালন করবে। কি বললি তুই? আমি বাবা মায়ের দায়িত্ব পালন করব মানে? সম্পত্তি ভাগাভাগির সময় ঠিকই দুই ভাগ, কিন্তু আব্বা আম্মা আমার ওপরে চাপিয়ে দিচ্ছিস? আমি কারো দায়িত্ব নিতে পারবো না। কিছু না ভেবে ছেলেদের সম্পত্তি ভাগাভাগি করে দিলে। শুনতে পেলে এখন ওদের কথাগুলো? আল্লাহ যেন কারোর গর্ভে এমন সন্তান না দেয়। ওদের ছেলে বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। সম্পত্তি ভাগ করে দিয়েছি তাতে কি? এছাড়া ওরা কি কখনো আমাদের সাথে কখনো ভালো ব্যবহার করেছে? আমাদের কোনো দায়িত্ব ভালোভাবে পালন করেছে? সারাদিন বুড়ো বুড়ি খেটে দুমুঠো ভাত খেয়েছি। ওরা যদি জমি বাড়ি সবকিছু বিক্রি করে দেয়, তখন আমরা কোথায় যাব? ওরা তো ওদের মতো আলাদা হয়ে যাচ্ছে। জানি না শেষ বয়সে এসে আমাদের এগুলো দেখতে হচ্ছে।
আব্বা, সবকিছু তো বিক্রি করে দেওয়া হয়ে গেছে, আমরা ভাগাভাগি করে নিয়েছি। এখন আপনারা কোথায় যাবেন কিছু চিন্তা করেছেন কি? আগামী সপ্তাহে আমি ভাড়া বাড়িতে চলে যাচ্ছি, রতনও চলে যাবে। আমাদের নিয়ে তোমাদের আর ভাবতে হবে না বাবা, তোমরা আমাদের নিয়ে অনেক ভেবেছ। আমরা না হয় বুড়ো বুড়ি গাছতলায় গিয়ে থাকবো। তোদের আব্বা ছোট থেকে কত কষ্ট করে তোদের লালন পালন করেছে, আর তোরা কিনা আমাদের সাথে শেষ বয়সে আমাদের সাথে এমন কাজটা করলি বাবা। তোরা যেখানেই থাকিস ভালো থাকিস, আমাদের নিয়ে আর তোরা ভাবিস না। চলেন না, আমরা আব্বা আম্মাকে আমাদের সাথে করে নিয়ে যাই। এই বুড়ো বয়সে বাবা মা কোথায় গিয়ে থাকবে? আপনারা দুই ভাই ছাড়া তো তাদের দেখার মধ্যে কেউ নেই। দেখো, তোমার বেশি কথা আমার একদম পছন্দ না। আমার আব্বা আম্মাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে সেটা আমি কি করে বলবো? কই, বড় ছেলে তো আর নিয়ে গেল না সাথে করে, আমি কেন নেব? আসলে আপনাকে আমার আর কিছু বলার নেই। আপনাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। এ কেমন পুরুষ মানুষ যে তার বৃদ্ধ আব্বা আম্মার দায়িত্ব নিতে পারে না? কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি একদিন বুঝবেন। কি রে বুড়ো বুড়ি, তোরা এই গাছতলার নিচে বসে কি করছিস? তোদের তো এমন সময় বাড়িতে শুয়ে আরাম করার কথা। কি আর করব দরবেশ বাবা, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। দু ছেলেকে সম্পত্তি ভাগ করে দিয়েছি, তারা সবকিছু বিক্রি করে যার যার মতো আলাদা হয়ে গেছে। তাদের কাছে বুড়ো বাবা মার ঠাঁই হয়নি। আজ থেকে 25 বছর আগে আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। তবে আমাকে আমার ভাইয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। সম্পত্তি আমার বড় দুই ভাই দখল করে নিয়েছিল, আর আমার আশ্রয় হয় এই বটগাছের তলায়। এই বুড়ো, আমি তোকে একটি জিনিস দিতে চাই, যেটা তোদের অনেক কাজে লাগবে। আমি তোদের একটি জাদুর ঝিনুক দিচ্ছি। তোরা এই ঝিনুকটা নিয়ে শহরের বাইরে অনেক দূরে চলে যাবি। যখন যা প্রয়োজন এই ঝিনুকের কাছ থেকে চেয়ে নিবি। কি বলছেন দরবেশ বাবা, জাদুর ঝিনুক? ঠিক আছে, আমাকে তাহলে সেই জাদুর ঝিনুকটা দিন। আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তবে মনে রাখিস, এই ঝিনুকের কথা যেন কেউ না জানতে পারে। যদি কেউ জানে তাহলে তোদের অনেক ক্ষতি হবে। আর এই জাদুর ঝিনুক কেবল ভালো জিনিস দেয়, খারাপ জিনিস দেয় না। জাদুর ঝিনুকটাকে বলো না আমাদের কিছু খাবার দিতে। আমার খুব খিদে পেয়েছে, কতদিন হলো পেট পুরো ঠিক মতো খাই না। ছেলেদের বাড়িতে তো হিসাব করে খেতে হলো 3 বেলা। আচ্ছা ঠিক আছে, আমি খাবার চেয়ে দেখি কি হয়। এই জাদুর ঝিনুক, আমাদের খাবার দাও। আরে দেখো দেখো, কত বাহারি খাবার। চলো আমরা পেট ভরে আগে খাবারগুলো খেয়ে নেই। দেখো, আমাদের এই ঝিনুকের কাছে বেশি কিছু চাওয়ার নেই। আমাদের থাকার মতো শুধু একটু জায়গা, আর আমাদের বাকি জীবনটা পার করার মতো কোনো একটা কিছু হলেই হবে। এই জাদুর ঝিনুক, তুমি আমাদের একটি বসত বাড়ি আর কিছু গবাদি পশুর ব্যবস্থা করে দাও। দেখো দেখো, কত সুন্দর একটা বাড়ি আর কতগুলো পশু। এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো আর পশুগুলোকে লালন পালন করব। এভাবে আমাদের বাকি জীবনটা না হয় পার করে দিব। তুমি ঠিকই বলেছ, আমাদের আর কখনো কারো মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে না।
আমাদের যা কিছু আছে তাই নিয়েই আমরা শান্তিতে থাকতে পারবো। হায় হায়, এ কি পাপের শাস্তি পেলাম! আজকে তোমার কথা না শুনলে আমার এমন পথে বসে যেতে হতো না। তোমার কথা শুনে সম্পত্তি ভাগ করে নিয়েছিলাম, আর বাবা মাকে ছেড়ে বাড়ি বিক্রি করে চলে এসেছিলাম, আর আজ আমি পথের ফকির হয়ে গেছি। আর এখন সব দোষ আমাকে দিচ্ছ, তাই না? আমি তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, ঠিক আছে, তবে তোমারও তো ইচ্ছে ছিল, তাই না? আসলে কি জানো রহিম, সব আমাদের কর্মের ফল। আসলে এটা আমার প্রাপ্য ছিল। যে আব্বা আম্মা জন্ম দিয়েছে তাদের ঠকিয়েছি, তাদের ছেড়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি। একবারও চিন্তা করি নাই তারা এই বৃদ্ধ বয়সে কোথায় যাবে। আমি বাবা মাকে খুঁজে বের করে তাদের পায়ে ধরে ক্ষমা চাইব। তুমি ঠিকই বলেছিলে বউ, সেদিন যদি তোমার কথা শুনতাম আজকে আমার এই দিন দেখতে হতো না। বাবা মার সাথে অন্যায় করেছি বলেই আজকে আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু নেই, আমি পথের ফকির হয়ে গেছি। আমি আব্বা আম্মার মূল্যটা বুঝি। আমি তোমাকে কত করে বুঝিয়েছিলাম আব্বা আম্মাকে আমাদের সাথে নিয়ে আসতে, কিন্তু তুমি তা করনি। যা হবার হয়ে গেছে, এবার বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আব্বা, আজকে আমি পথের ফকির হয়ে গেছি। তুমি বলেছিলে না, যেমন কর্ম তেমন ফল। আমি আমার কর্মের ফল পেয়েছি আব্বা। আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও আম্মা। আমরা আর কোনো দিন তোমাদের ছেড়ে কোথাও যাব না। যত কষ্টই হোক তোমাদের পাশে নিয়ে থাকবো। দেরি হলেও তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। আমরা তো বাবা মা, আমরা সন্তানদের ক্ষমা করতে জানি। আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। আব্বা, এত সুন্দর বাড়ি আর এত গবাদি পশু কোথা থেকে আসলো? আমাদের কাছে তো অবশিষ্ট কোনো টাকা পয়সা কিছুই ছিল না। আমিও সেটাই জানতে চাচ্ছিলাম আব্বা, এত কিছু কোথা থেকে আসলো? এই ব্যাপারটা না হয় গোপন থাকুক, পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যার কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে আব্বা, আমরা এই ব্যাপারে আর কোনো দিন তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করব না। আমরা শুধু তোমাদের সাথে থাকতে চাই।